প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে। আমরা জানি ইংলিশে কতগুলো প্রিপোজিশন আছে, সেগুলো হচ্ছে অফ, অ্যাবাউট, ফর, বাই, অনেকগুলো প্রিপোজিশন আছে। ওই প্রিপোজিশনের পরে আমরা যদি কখনো ভার্ব বসাই তাহলে সবসময় ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসিয়ে দেব। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি কখনো প্রিপোজিশন হিসেবে টু দেখতে পাই, এই টু প্রিপোজিশনটা দেখতে পাই, তাহলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি না বসিয়ে আমরা ভার্ব ওয়ান বসিয়ে দেব, আইএনজি বসাবো না। এখানে উদাহরণ লক্ষ্য করা যায়, এখানে উদাহরণ আমি লিখে রেখেছি, আই এম গোয়িং ফর বাইং। এখানে ফর হচ্ছে একটা প্রিপোজিশন, এই ফরটা প্রিপোজিশন, আর দ্বিতীয় বাক্যে হচ্ছে টু একটা প্রিপোজিশন। ফর প্রিপোজিশন থাকায় এরপরে আমি যে ভার্বটা বসিয়েছি সেটা বাই এর সাথে আইএনজি যোগ করেছি, কিন্তু দ্বিতীয় বাক্যে টু একটা প্রিপোজিশন, তবে আমি এখানে টু এর পর বাই প্লাস আইএনজি না বসিয়ে শুধু বাই বসিয়েছি। রুলস টু, রুলস টুতে আমি লিখে রেখেছি, আমরা জানি এন্ড দ্বারা যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয় তাহলে ভার্বটা হয় ফ্লোরাল, এটা আমরা জেনে এসেছি। তবে এখানে আমি এন্ড এর দুইটা ব্যবহার লিখে রাখছি। আমরা যদি দেখি এন্ড দ্বারা দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয়, তারপরে যদি দুইটা নাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউনকেই তো আমরা সাবজেক্ট বানাই, আর নাউন বা প্রোনাউনকে যদি এন্ড দ্বারা যুক্ত করে সাবজেক্টের জায়গায় বসানো হয়, আর সেই নাউনের আগে এন্ড দ্বারা যুক্ত দুইটা নাউনের আগে যদি যে কোনো একটা নাউনের আগে যদি আর্টিকেল দি বা আর্টিকেল দা থাকে, তাহলে আমরা ভার্বটা নিব সিঙ্গুলার। আর যদি এন দ্বারা যুক্ত হওয়া দুইটা নাউন বা প্রোনাউনের আগে, দুইটা নাউনের আগেই যদি আর্টিকেল দি ইউজ করা হয়, তাহলে আমরা ভার্বটা নিব ফ্লোরাল। অর্থাৎ আমরা যে সচরাচর যে রুলসটা আমরা শিখে এসেছি যে এন দ্বারা দুইটা সাবজেক্টকে যুক্ত করা হলে ভার্বটা হয়ে যায় ফ্লোরাল, আসলে সেটা ঠিক নয়। ঠিক হচ্ছে এটা, এন দ্বারা যুক্ত হওয়া দুইটা সাবজেক্টের আগেই যদি আর্টিকেল দি থাকে, তাহলে আমরা ভার্বটা নিব ফ্লোরাল। আর যদি এন দ্বারা যুক্ত হওয়া দুইটা সাবজেক্টের আগে আর্টিকেল দি না থাকে, শুধু একটা সাবজেক্টের আগে আর্টিকেল দি থাকে, তাহলে আমরা ভার্বটা নিব সিঙ্গুলার। এখানে উদাহরণে আমি লিখে রেখেছি, দ্য চেয়ারম্যান এন্ড দ্য প্রেসিডেন্ট ইজ প্রেজেন্ট। এখানে আমি ভার্ব নিয়েছি, প্রথম বাক্যে ভার্ব নিয়েছি ইজ, যেটা সিঙ্গুলার, আর দ্বিতীয় বাক্যে আমি ভার্ব নিয়েছি আর, যেটা হচ্ছে ফ্লোরাল। কেন আমি প্রথম বাক্যে সিঙ্গুলার নিলাম আর দ্বিতীয় বাক্যে ফ্লোরাল নিলাম? এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এন্ড দ্বারা, এই যে এন্ড দ্বারা দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয়েছে। যদি লক্ষ্য করুন তাহলে দেখবেন প্রথম বাক্যে এন দ্বারা যে এই দুইটা নাউনকে যুক্ত করা হয়েছে, দুইটা নাউনের আগে কিন্তু আর্টিকেল দি ব্যবহার হয় নাই, শুধু একটা নাউনের আগে আর্টিকেল দি ব্যবহার হয়েছে। দ্বিতীয় বাক্যে এন দ্বারা দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয়েছে, তবে দুইটা সাবজেক্টের আগেই আর্টিকেল দি ইউজ করা হয়েছে। এই জন্য দ্বিতীয় বাক্যে আমরা ভার্বটা নিয়েছি ফ্লোরাল, আর প্রথম বাক্যে ভার্বটা নিয়েছি সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্বের পরিচয় সবসময় মনে রাখতে হবে, ভার্ব ওয়ান এর সাথে যদি এস অথবা ইএস যোগ করে দেওয়া হয় তাহলে ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। অন্যভাবে যদি আমরা চিন্তা করি, ইজ, ওয়াজ, হ্যাজ বিন, এগুলো হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, এগুলো সিঙ্গুলার ভার্ব। আর আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, এখানে কিছু পয়েন্ট লিখে রেখেছি, এটা হচ্ছে বি ওয়ান বলতে আমরা কি বুঝি? বি ওয়ান বলতে আমরা বুঝি ভার্বের বেস ফর্ম। বি টু বলতে আমরা কি বুঝি? বি টু বলতে আমরা বুঝি ভার্বের পাস্ট ফর্ম। আর বি থ্রি বলতে আমরা বুঝি পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আরেকটা বিষয় হচ্ছে জেরান্ড, জেরান্ড বলতে আমরা বুঝি বি ওয়ান প্লাস আইএনজি। আর পরে যে বিষয়টা সেটা হচ্ছে পরে যে বিষয়টা এটা একটু ভুল আছে, এটা হচ্ছে ইনফিনিটিভ। এখানে আমরা লিখতে পারি ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটা হচ্ছে ইনফিনিটিভ হবে, এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা বুঝি হচ্ছে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু প্লাস বি ওয়ান। এই টু প্লাস বি ওয়ান মানে হচ্ছে ইনফিনিটিভ। এটা হচ্ছে
ভার্বের মূল পরিচয়। 3 নম্বরে আমরা যে রুলসটা আলোচনা করব সেটা হচ্ছে রুলসটি হচ্ছে যদি কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এট, এভার যদি থাকে বা থাকলে সেই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। সর্বদাই মনে রাখতে হবে যদি কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এট, এভার যদি এই শব্দগুলো কোনো বাক্যে আমরা দেখতে পাই তাহলে আমরা সেই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যাব। যেমন আমি এখানে লিখে রেখেছি আই হ্যাভ জাস্ট ডান ইট। এই বাক্যে এই জাস্ট কথাটা থাকায় আমি বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচার অনুযায়ী লিখেছি। দ্বিতীয় উদাহরণে হচ্ছে আই হ্যাভ অলরেডি। এই বাক্যে অলরেডি কথাটা থাকায় আমি এই বাক্যটাকে কি প্রেজেন্ট পারফেক্টে ইউজ করিয়াছি। 4 নম্বর রুলসে আমরা দেখব। 4 নম্বর রুলসে এখানে আমি লিখে রেখেছি 4 নম্বর রুলসটা হচ্ছে যদি কোনো বাক্যে অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, নর্মালি এই কথাগুলো থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখব। সর্বদাই মনে রাখতে হবে যদি কোনো বাক্যে অলওয়েজ, রেগুলারলি, নর্মালি, জেনারেলি, এভরিডে এই কথাগুলো যদি থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা সর্বদাই চেষ্টা করব প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে। আর ইনডিফিনিটে লিখতে হবে, এটা হচ্ছে স্ট্রাকচার। যেমন আমি এখানে লিখে রাখলাম এভরিডে। এভরিডে কথাটা থাকায় এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখব। সরি, এই বাক্যে একটু ভুল আছে। এভরিডে এখানে হি হবে। এভরিডে হি গোজ টু ইউনিভার্সিটি। প্রতিদিন সে ইউনিভার্সিটিতে যায়। এই বাক্যে যেহেতু এভরিডে কথাটা উল্লেখ আছে এজন্য হি এর পর আমরা এই গো এর সাথে এস অথবা এস যোগ করেছি এবং বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখেছি। দ্বিতীয় বাক্যে আমরা লিখে রেখেছি হি গোজ টু স্কুল রেগুলারলি। এই যে রুলস অনুযায়ী এভরিডে এবং রেগুলারলি কথাটা থাকায় বাক্যটাকে আমি কি করেছি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখে রেখেছি। 6 নম্বর রুলসে আমি লিখে রেখেছি যদি কোনো বাক্যে নাও, এট দিস মুমেন্ট, এট প্রেজেন্ট থাকে তাহলে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে হবে। যেমন আমি এখানে লিখে রেখেছি হি ইজ সিঙ্গিং এ সং এট দিস মুমেন্ট। এট দিস মুমেন্ট বাক্যটা এই ফ্রেজটা বাক্যে থাকায় এই বাক্যটাকে আমি ইউজ করেছি কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তো আবার হচ্ছে নাও কথাটা থাকায় এই নাও কথাটা থাকা হি ইজ রিডিং, সে এখন পড়ছে। তো এখানে নাও কথাটা থাকায় আর প্রথম বাক্যে এট দিস মুমেন্ট কথাটা থাকায় আমি বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করেছি। তারপর 7 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। আর 7 নম্বর রুলসটা হচ্ছে যদি কোনো বাক্যে আমরা দেখতে পাই এগো, লং এগো, এস্টারডে বা অতীত নির্দেশক শব্দ, অর্থাৎ এমন শব্দ যে শব্দগুলো দ্বারা অতীতকে নির্দেশ করে, এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা লিখব। সর্বদাই মনে রাখতে হবে এই ফ্রেজগুলো যদি কোনো বাক্যে থাকে সেই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব। পাস্ট ইনডিফিনিটে নিয়ে আমরা লিখবো। যেমন এখানে উদাহরণে আমি লিখে রেখেছি এস্টারডে। এই যে এস্টারডে শব্দটা থাকায় আমি বলেছিলাম এই এস্টারডে যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই বাক্যটা পাস্ট ইনডিফিনিটে হবে। তো এস্টারডে যেহেতু এই বাক্যে আছে তাহলে এই জন্য আমি এই বাক্যটাকে পাস্ট ইনডিফিনিটে লিখলাম যে এস্টারডে গতকালকে আই ওয়েন্ট টু বান্দরবান, অর্থাৎ গতকালকে আমি বান্দরবানে গিয়েছিলাম। তো আই সাবজেক্ট তারপর হচ্ছে ভার্বটা বি টু আমি বসিয়েছি কারণ এটা এস্টারডে কথাটা থাকায় বাক্যটা ফার্স্ট ইনডিফিনিটে চলে যাবে। তারপর হচ্ছে 8 নাম্বার রুলস। 8 নাম্বার রুলসে আমি লিখে রেখেছি 8 নাম্বার রুলসটা হচ্ছে যদি কোনো বাক্যে হ্যাড বেটার, যদি কোনো বাক্যে হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড রেদার, ওড বেটার, ওড রেদার এই কথাগুলো যদি থাকে তাহলে তারপরের ভার্বটা আমি ভার্ব ওয়ান বসিয়ে দেব। আর কোনো কিছু দেখতে হবে না, যদি কোনো বাক্যে এই ফ্রেজগুলো থাকে তাহলে তারপরের ভার্বটা ভার্ব ওয়ান হয়ে যাবে। যেমন এই বাক্যে হ্যাড বেটার আছে, এই হ্যাড বেটার থাকায় পরের ভার্বটা বি ওয়ান হয়ে গেছে। তো এখন 9 নম্বর রুলস নিয়ে আমি আলোচনা করব। 9 নম্বর রুলসটা হচ্ছে যদি কোনো বাক্যে
যদি যদি কোনো বাক্যে ক্যান নট হেল্প, যদি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইট, would, will, বা would you mind, with a view to, look forward to, addicted to, get used to, devoted to, এই কথাগুলো যদি থাকে, যদি কোনো বাক্যে এই ফ্রেজগুলো থেকে কোনো একটা ফ্রেজ থাকে, তাহলে তারপরে আমরা ভার্বের আইএনজি বসিয়ে দেব, অর্থাৎ ভার্ব ওয়ান বসাবো প্লাস আইএনজি বসিয়ে দেব। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখে রেখেছি, উদাহরণটা হচ্ছে would you mind, would you mind অর্থ হচ্ছে যদি কিছু মনে না করো, বা কাউকে ম্যানারের সাথে বলা হয়, যদি কিছু আমরা বাস্তব জীবনে বলি, যদি কিছু মনে না করেন এক কাপ চা নেবেন, বা যদি কিছু মনে না করেন আমাকে ওই ঠিকানাটা বলবেন, এমন টাইপের আমরা বাক্য বলি। আর ওই বাক্যটার স্ট্রাকচার হচ্ছে would you mind, যদি কিছু মনে না করেন। তো এই would you mind যদি কোনো বাক্যে থাকে, তাহলে তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসিয়ে দিব, তাহলে এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে would you mind taking a cup of tea, যদি কিছু মনে না করেন এক কাপ চা নিতে পারেন, এমন। তারপরে রুলসটা হচ্ছে যদি কোনো বাক্যে এখানে হচ্ছে আমরা এখন যে রুলসটা শিখবো সেটা হচ্ছে অন অফ দা প্লাস ফ্লোরাল নাউন হবে, ভার্ব হবে সিঙ্গুলার, সর্বদাই এই রুলসটা মনে রাখতে হবে। যদি কোনো বাক্যে অন অফ দা কথাটা থাকে, তারপরে যে নাউনটা হবে সেটা হবে ফ্লোরাল, এবং যে ভার্বটা হবে সেটা হবে সিঙ্গুলার। যেমন এখানে আমি লিখে রেখেছি অন অফ দা বয়েজ ইজ প্রেজেন্ট। এই রুলস অনুযায়ী 11 নম্বর রুলস অনুযায়ী এখানে আমরা অন অফ দা কথাটা থাকায় পরে যেই নাউনটা বসিয়েছি সেটা হচ্ছে প্লুরাল, এবং যে ভার্বটা বসিয়েছি সেটা হচ্ছে সিঙ্গুলার। 12 নম্বর রুলসটা হচ্ছে মডাল ভার্ব প্লাস ভার্ব ওয়ান হবে, সর্বদাই মনে রাখতে হবে। যদি কোনো বাক্যে মডাল ভার্বগুলো থাকে, মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান বসিয়ে দিব, এই মডাল ভার্বের পর সর্বদাই ভার্ব ওয়ান হবে। যেমন মডাল ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, অর্থাৎ ইত্যাদি। এই ভার্বগুলো যদি থাকে তারপর ভার্ব এই ভার্বগুলোর পরে অর্থাৎ মডাল ভার্বগুলোর পরে বি ওয়ান বসিয়ে দিব, ভার্বের বেস ফর্ম বসিয়ে দিব। যেমন আমি এখানে লিখে রেখেছি হি ক্যান ডু এভরিথিং, সে সবকিছু করতে পারে। এখানে ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব, আর দ্বিতীয় বাক্য হচ্ছে মে একটা মডাল ভার্ব। ক্যান এবং মে মডাল ভার্ব হওয়াতে আমি তারপরে যে ভার্বটা লিখেছি এখানে হচ্ছে ডু বেস ফর্মে লিখেছি, এবং দ্বিতীয় বাক্যে গো বেস ফর্মে লিখেছি। এখন আলোচনা করব রুল নাম্বার 13। রুল নাম্বার 13-এ এখানে আমি লিখে রেখেছি দেয়ার দ্বারা বাক্য শুরু হলে, যদি কোনো বাক্য এই দেয়ার দ্বারা শুরু হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে আমরা এই দুইটা রুলসের আওতায় ফেলে বাক্যটাকে সলভ করব। আর রুলসটা আমি লিখছি যদি কোনো বাক্য দেয়ার দ্বারা শুরু হয় তাহলে আমরা লক্ষ্য করব দেয়ারের পরে যে নাউনটা ইউজ হয়েছে সে নাউনটা সিঙ্গুলার নাকি ফ্লোরাল। যদি দেয়ার দ্বারা শুরু হওয়া বাক্যটার নাউন যদি সিঙ্গুলার হয়, ওই যে সিঙ্গুলার হয়, তাহলে দেয়ার এর পর যে ভার্বটা বসাবো সেটা হবে সিঙ্গুলার। আর যদি দেয়ার এর পর যে নাউনটা ইউজ করা হয় সেই নাউনটা যদি হয় ফ্লোরাল, তাহলে আমরা ভার্বটা লিখবো ফ্লোরাল। এখানে উদাহরণে আমি লিখে রেখেছি দেয়ার ওয়াজ এ কম্পিউটার অন মাই ডেস্ক, আমার ডেস্কের উপর একটা কম্পিউটার আছে। এখানে দেয়ার দ্বারা বাক্যটা শুরু হয়েছে, দ্বিতীয় বাক্যটাও দেয়ার দ্বারা শুরু হয়েছে। তো এখানে কথা হচ্ছে দেয়ার এর প্রথম বাক্যে দেয়ার এর পর যে নাউনটা আছে কম্পিউটার, কম্পিউটার হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, এই জন্য আমি দেয়ার এর পর যে ভার্বটা বসিয়েছি ওয়াজ বসিয়েছি। আর দ্বিতীয় বাক্যে হচ্ছে দেয়ার এর পর যে নাউনটা আছে সেটা হচ্ছে ডিভিশনস, আর ডিভিশনস নাউনটা হচ্ছে ফ্লোরাল। ফ্লোরাল থাকাতে আমি দেয়ার এর পর যে ভার্বটা বসিয়েছি সেটা হচ্ছে ফ্লোরাল ভার্ব বসিয়েছি। এটা হচ্ছে দেয়ার এর স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ এই স্ট্রাকচারটা এই জাস্ট এই নিয়মে আয়ত্ত করে রাখে, তার জীবনে দেয়ারের বা দেয়াযুত বাক্যে ভার্বের ইউজ আর কখনো টাফ হবে না, খুব সহজেই করা যাবে। তো এই ছিল আজকের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস। তো আশা করি এই 14টা রুলস যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে তার জন্য রাইট ফর্ম অফ ভার্ব সমাধান করা একদম পানির মতো সহজ হয়ে যাবে।